সৌম্য, আমরা ঘুরতে বেরোচ্ছি, আমাকে টাকা দাও। সারাদিন ঘোরার জন্য অন্তত 20,000 টাকা তো লাগবেই। তাড়াতাড়ি দাও, দেরি হচ্ছে। আমাদের বন্ধুরা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এখন তো পুজোই শুরু হয়নি, আজকে সবে প্রথমা। আমাদের বাড়িতে কিন্তু সবাই সপ্তমী থেকে ঘুরতে বেরোই, তাও আবার পরিবারের সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাই। তোমরা এখন কোথায় ঘুরতে যাবে? কি, তোমাদের পুজো এত দেরিতে শুরু হবে? কিন্তু আমরা তো আজকে থেকেই ঘোরা শুরু করে দেব। বছরে একবার পুজো আসে, তাই আমরা যতটা বেশি ঘুরতে পারবো ততই মজা। তাড়াতাড়ি টাকা দাও, বেশি না বকে। আর হ্যাঁ, গত বছর আমরা কিন্তু পরিবারের সঙ্গে ঘুরেছি, এবার আর আমরা তোমাদের সঙ্গে ঘুরতে যেতে পারবো না। আমরা শুধু আমাদের বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব। একদমই তাই, তোমাদের মায়ের জন্য আমরা তো গত বছর পুজোতে একদমই ঘুরতে পারিনি। দুপা হাঁটলেই তোমার মায়ের পায়ে ব্যথা, কোমরে ব্যথা হয়ে যায়। মাত্র 3-4টে প্যান্ডেল দেখেই আমাদের বাড়িতে ফিরে আসতে হয়েছিল। এবার কিন্তু আমরা আর ওরকম ভুল কাজ করব না। দাও দাও, আমারও কিন্তু 20,000 টাকা লাগবে সঞ্জয়। এমন সময় সেখানে সাগরিকা দেবী চলে আসে। ঠিক আছে, আমি মানছি আমার মতো বয়স্ক মহিলার সঙ্গে ঘুরতে যেতে তোমাদের খুব অসুবিধা হয়, কিন্তু তোমরা আজকে থেকে কেন ঘুরতে বেরোবে? পুজো শুরু হতে এখনো তো 1 সপ্তাহ বাকি, তাই তোমরা সপ্তমী থেকে ঘুরতে যাবে। আজকে আমাদের বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজন আসবে, ওদের জন্য রান্না বান্না করতে হবে তো। আর এবছর পুজোতে কিন্তু আমার বোনের পরিবার আমাদের বাড়িতেই থাকবে। সে আপনি যাকে ইচ্ছা নিমন্ত্রণ করতেই পারেন, কিন্তু এবছর পুজোর সময় আপনি আমাদের দুজনের টিকিটিও দেখতে পাবেন না, কারণ আমরা প্রত্যেকদিন সকালবেলা বেরোবো আর রাতে বাড়ি ফিরবো। আমরা 10 দিনের জন্য এবার সংসার ধর্ম থেকে ছুটি নিচ্ছি। আমরা সারা বছর সংসারের সমস্ত কাজকর্ম করব, কিন্তু বছরের এই 10টা দিন আমাদের ছুটি লাগবেই। এভাবে মিলি এবং সোনালি পুজোতে ঘুরতে যাওয়ার জন্য পাগলামি করলে সৌম্য এবং সঞ্জয়ের কিছু করার থাকে না। তারা তখনই তাদেরকে ঘুরতে যাওয়ার জন্য টাকা দিয়ে দেয়, যার ফলে মিলি এবং সোনালি খুবই খুশি হয়। তখনই তারা ক্যাব বুক করে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় তারা তাদের বন্ধুদের সঙ্গে দেখা করে এবং সবাই মিলে প্যান্ডেল হপিং করতে বেরিয়ে যায়। দেখ, আমরা কিন্তু হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো। আমরা আজকে সাউথ কলকাতার সমস্ত ছোট বড় প্যান্ডেল দেখার পরেই বাড়ি ফিরবো। কোনো প্যান্ডেল কিন্তু মিস করা যাবে না। সমস্ত প্যান্ডেলের ফটো তুলে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেই হবে। আর তোরা যদি কেউ বলেছিস পায়ে ব্যথা করছে, তাহলে কিন্তু সে তখনই আমাদের গ্রুপ থেকে বাদ পড়ে যাবে। একদম একদম, চল এবার আমাদের বন্ধুদের একটা গ্রুপ ফটো তুলে ফেসবুকে আপলোড করে দিই। এই বলে তখনই তারা নিজেদের গ্রুপ ফটো তুলে ফেসবুকে আপলোড করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা হাঁটতে হাঁটতে প্যান্ডেল হপিং করা শুরু করে। কিন্তু তাদের গ্রুপে থাকা বাকি বন্ধু বান্ধবীরা মাত্র 5টা প্যান্ডেল দেখার পরই খুবই ক্লান্ত হয়ে পড়ে। তারা আর কিছুতেই হাঁটা চলা করতে পারে না। আমাদের সবার কিন্তু ভীষণ পায়ে ব্যথা করছে। চল, আজকের মতো আমরা বরং বাড়ি ফিরে যাই। আমরা না হয় কালকে আবার ঘুরতে বেরোবো, কিংবা কয়েক ঘন্টা রেস্ট করার জন্য আমরা তো কোনো পার্কে গিয়ে বসতে পারি, অথবা সিনেমা দেখতে যেতে পারি। তাহলে আমাদের পা দুটো একটু বিশ্রাম পাবে। এরকম কথা শুনি মিলি এবং সোনালি দুজনেই খুবই রেগে যায়। তাই তারা তখনই নিজেদের বন্ধুদের সঙ্গে ঝগড়া শুরু করে। তোদের সঙ্গে ঘুরতে বেরিয়েই আমরা ভুল করেছি, দেখেছিস তো সোনালি? আমি আগেই তোকে বলেছিলাম না, বেকার এদের সঙ্গে তালগোল না পাকিয়ে তুই আর আমি দুজনে ঘুরতে বেরোলেই ভালো হতো। মাত্র 5টা প্যান্ডেল দেখার পর বলছে নাকি পা ব্যথা করছে। তোদের পা দুটো না রেখে কেটে ফেলে দে, এরকম পা রেখে তো কোনো লাভ নেই। আর তাছাড়া বছরে একটা বাড়ি তো পুজো আসে, তোরা পুজোতে প্যান্ডেল হপিং না করে বলছিস পার্কে গিয়ে বসবি, সিনেমা দেখতে যাবি। আরে বাবা, এগুলো আমরা পুজোর সময় কেন, অন্যান্য সময়েও তো করতে পারি। তাহলে কেন পুজোর সময়টাতে আমরা সিনেমা দেখে আমাদের সময় নষ্ট করতে যাব? সকালবেলা আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে কতটা ঝগড়াঝাটি করে তারপর বাড়ি থেকে বেরোলাম। এখন আমরা কিছুতেই বাড়ি ফিরে যাব না, আর নাইবা কোনো পার্কে অথবা সিনেমা হলে যাব। চল ওঠ, আমাদেরকে অনেক হাঁটতে হবে। নেতাজি সংঘ ক্লাবে এবার কিন্তু দারুণ প্যান্ডেল করেছে শুনেছি, ওই প্যান্ডেলটা তো দেখতে হবেই। ওরে আমাদের ক্ষমা কর, আমরা আর হাঁটতে পারবো না। এক কাজ কর, তোরা দুই বোন বরং একা একা ঘুরে নে। আমরা তোদের সঙ্গে আর কখনো ঘুরতে বেরোবো না। আমরা এখন সিনেমা দেখতে গেলাম।
এই বলে তারা সবাই মিলে নিজের মতো সিনেমা দেখতে চলে যায়। কিন্তু মিলি এবং সোনালীর তাতে কিছু যায় আসে না। তারা দুজনে মিলে আবার ঘুরতে চলে যায়। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তাদের খুবই খিদে পেয়ে যায়, তাই তারা রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন রকমের দামি দামি খাবার খায়। খাবার খাওয়ার সময়ও তারা দুজনে সেলফি তুলতে থাকে। এমন সময় হঠাৎই সঞ্জয় সোনালীকে ফোন করে। দূর বাবা, এখন আবার সঞ্জয় ফোন করছে কেন বলতো? এত বড় রেস্টুরেন্টে খাবার খেতে এসেছি, একটু খাবারের ফটোগুলো না তুললে হয়? বারে বারে ফোন করেই চলেছে। একদম ফোন ধরিস না, ফোন ধরলেই বাড়ি ফিরতে বলবে। এখনো কিন্তু আমাদের মোটামুটি 10টা প্যান্ডেল তো দেখতেই হবে। আমরা সেই রাতে বাড়ি ফিরবো, তার আগে ফোন ধরার কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা বরং ফোন দুটো ফ্লাইট মোড করে দিই, তাহলে আমাদের বারবার ফোন করে বিরক্ত করতে পারবে না, আর আমরা একটু শান্তিতে ফটো তুলতে পারবো। এই বলে তারা দুজনেই ফোন ফ্লাইট মোড করে রেখে দেয়, যাতে বাড়ির কেউ তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে না পারে। অন্যদিকে সৌম্য এবং সঞ্জয় বাড়ি বাড়ি তাদেরকে ফোন করলেও কোনো রকম ভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারে না, যার ফলে তারা দুজনেই খুবই রেগে যায়। এভাবেই দেখতে দেখতে রাত 12টা বেজে যায়, কিন্তু দুই বউ তখনও পর্যন্ত বাড়িতে না ফিরলে প্রত্যেকেই এবার দুশ্চিন্তা করতে শুরু করে। প্রথম দিন ঘুরতে বেরিয়ে ওরা যদি রাত 12টা বাজিয়ে দেয়, তাহলে বাকি দিনগুলোতে ওরা কি করবে? ওরে খোকা, আমার তো এবার বড্ড ভয় করছে। বৌমাদের আবার কোনো বিপদ হলো না তো? ওদেরকে তো ফোনেও পাচ্ছি না। ওদের যে এত ঘোরার শখ, এটা তো আমি আগে কখনোই জানতাম না। এমন সময় মিলি এবং সোনালী দুজনে বাড়িতে ফিরে আসে। তোমাদের কোনো লজ্জা নেই বলো? ফোনগুলো ফ্লাইট মোড করে রেখে দিয়েছো। সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়েছো, আর রাত 12টা বাজে। লোকজন কি বলবে বলো তো? আমাদের বাড়ির মেয়েরা বউরা এরকম ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াই না, বুঝেছো? দেখো, কে কি ভাববে এটা নিয়ে ভাবার মতো সময় এখন আমাদের হাতে নেই। আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এখন আমাদের ঘুমাতে হবে। তা না হলে কালকে সকালবেলা আমরা আবার ঘুরতে যেতে পারবো না। পুজোতে ভালো করে ঘুরে নিই, তারপর আমাদেরকে নিয়ে কে কি ভাবলো সেটা নিয়ে দেখা যাবে। এই বলে মিলি এবং সোনালী দুজনেই ঘুমাতে চলে যায়। কিন্তু যেহেতু তাদের দুজনের পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, তাই তারা পেন কিলার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল তারা ঘুম থেকে উঠে সেজে গুছিয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়, আর যতই দিন যেতে থাকে ততই তারা রাত করে বাড়িতে ফিরতে থাকে। এরই মধ্যে সৌম্য এবং সঞ্জয় নিজেদের অফিস থেকে ছুটি পেয়ে যায়। মিলি, আমরা এবার অফিস থেকে অনেক টাকা বোনাস পেয়েছি, তাই এবার কিন্তু আমরা পূজার ছুটিতে দার্জিলিং গ্যাংটক ঘুরতে যাব। তোমরা ব্যাগ প্যাক করে নাও, কালকে সকালে কিন্তু আমাদের ট্রেন আছে। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? পুজোর সময় আমরা দার্জিলিং গ্যাংটকে কি করতে যাব? আমাদের কাছে পুজো মানেই প্যান্ডেল হপিং করা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, অনেক অনেক ফটো তুলে আপলোড করা, এসবই। আমরা তোমাদের সঙ্গে ঘুরতে যেতে পারবো না, তোমরা ঘুরতে চলে যাও। এভাবেই মিলি এবং সোনালী কোনো কথা শোনে না। তারা কিছুতেই নিজেদের শহর ছেড়ে অন্য কোথাও ঘুরতে যেতেও চায় না। পরের দিন তারা দুজনে আবার সকালবেলাতেই সাজগোজ করে প্যান্ডেল হপিং করতে বেরিয়ে যায়। কিন্তু সেদিন তারা দুজনেই অনেক হিল জুতা পরে থাকে, তাই তারা ঠিক মতো হাঁটতে পর্যন্ত পারে না। আর যেহেতু সেদিন অষ্টমী হওয়ায় প্রত্যেকটা প্যান্ডেলে অত্যাধিক পরিমাণে লোকজনের ভিড় থাকে, কিন্তু তবুও সেই ভিড় উপেক্ষা করে তারা দুজনে প্যান্ডেল দেখার জন্য ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ভিড়ের মধ্যে ভুল করে মিলে একজন মহিলার পায়ে হিল জুতা পরে দাঁড়িয়ে পড়ে, যার ফলে সেই মহিলা খুবই রেগে যায়। আর সেই মহিলা দেখতে প্রচন্ড লম্বা চওড়া এবং মোটা সোটা ছিল। এই, তোমরা চোখে দেখতে পাচ্ছ না? জুতো পরে আমার পা মারিয়ে চলে যাচ্ছ। উফ, আমার পায়ে ভীষণ লেগেছে। তোমরা কি অন্ধ নাকি? আরে, ভিড়ের মধ্যে লেগে যেতেই পারে। আমরা কি ইচ্ছে করে তোমার পায়ের উপর পা চাপিয়েছি? বেশি বকবে না, তা না হলে কিন্তু আবার তোমার পা মারিয়ে দেব। এই শুনে সেই মহিলা খুবই রেগে যায়, আর সে তখনই মিলি এবং সোনালীকে ধাক্কা মেরে ভিড়ের মধ্যে ঠেলে ফেলে দেয়। যেহেতু তখন অত্যাধিক পরিমাণে ভিড় থাকায় সোনালী এবং মিলি চাইলেও সেই ভিড় ঠেলে উঠে দাঁড়াতে পারে না, তাই অনেকেই তাদের গায়ের উপর থেকে হেঁটে হেঁটে চলে যায়, যার ফলে তাদের চোখে, মুখে, হাতে, পায়ে, পেটে প্রচন্ড পরিমাণে আঘাত লাগে। আর তারা প্রায় আধ ঘন্টা সেখানেই পড়ে থাকে। কিছুটা ভিড় কমলে তারা কোন রকমে ভিড়ের বাইরে বেরিয়ে আসে, কিন্তু তাদের পায়ে হেঁটে যাওয়ার মতো কোনো ক্ষমতা থাকে না। এমনকি তারা ভিড়ের মধ্যে নিজেদের ফোন, ব্যাগ, পার্স সমস্ত কিছু হারিয়ে ফেলে।
ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা, দেখ আমাদের সঙ্গে কি হলো। পুজোতে ঘুরতে এসে আমরা তো আধমরা হয়ে গেলাম। আজকে কতজনের লাথি জুতো খেলাম তার কোনো ঠিক নেই। আমাদের কাছে ফোন নেই, টাকা নেই, আমরা ব্যাগ পার্স সবকিছু হারিয়ে ফেলেছি। এবার আমরা বাড়ি যাব কি করে? আমাদের কাছে তো কোনো টাকা নেই। এভাবেই মিলি এবং সোনালি কোনো উপায় না পেয়ে রাস্তার ধারে বসে বসে কান্নাকাটি করতে থাকে। তাই তাদেরকে দেখে একেবারে রাস্তার ভিখারি বলে মনে হয়। এমনকি অনেকেই তাদের ভিক্ষুক মনে করে 1 টাকা 2 টাকা তাদের হাতে দিয়ে চলে যায়। এভাবেই দেখতে দেখতে অনেকটা রাত হয়ে আসে। তারা মনে করে আজকে হয়তো সারাটা রাত তাদেরকে বাইরে বসেই কাটাতে হবে। কিন্তু এমন সময় সৌম্য এবং সঞ্জয় তাদের মাকে নিয়ে সেই প্যান্ডেল দেখতে আসে। প্যান্ডেলের বাইরে সোনালি এবং মিলিকে এরকম ভিক্ষুকের মতো বসে থাকতে দেখে তারা একেবারে আকাশ থেকে পড়ে। এ কি, তোমাদের এরকম অবস্থা কি করে হলো? সকালবেলা তো তোমরা হিরোইন সেজে বাড়ি থেকে ঘুরতে বেরোলে, কিন্তু এখন তোমরা ভিখারি হয়ে গেলে কিভাবে? সোনালি এবং মিলি কাঁদতে কাঁদতে সব ঘটনা জানায়। ঠিক হয়েছে, তোমাদের সঙ্গে এরকমটাই হওয়া উচিত ছিল। কোনো জিনিস নিয়ে এতটা বাড়াবাড়ি করা উচিত নয়। এখন আমরা অ্যাম্বুলেন্স বুক করে দিচ্ছি, যাও তোমরা হসপিটালে যাও। আমরা তো তোমাদের জন্য পুজোতে ঘোরা নষ্ট করতে পারবো না। তোমরা তো অনেক ঘুরে নিয়েছো, এবার 2-4 দিন হসপিটালে অ্যাডমিট থাকো। চলো মা, আমরা প্যান্ডেল হপিং করে আসি। এরকম করো না, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আর কখনো পুজোতে ঘোরার জন্য পাগলামি করব না। দয়া করে আমাদের ডাক্তারের কাছে নিয়ে চলো। আমরা একা একা কিভাবে যাব? আমাদের পায়ে, মাথায়, পেটে, পিঠে সব জায়গায় লেগেছে। এভাবে মিলি এবং সোনালি কান্নাকাটি করলে তাদের পরিবারের লোকজন দুজনকেই ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখিয়ে তাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এরকম ঘটনার পর থেকে তারা আর কখনো নিজেদের পরিবারকে ছাড়া বাইরে ঘুরতে যেতে চায় না। আর নাইবা তারা পুজোতে ঘোরার জন্য কোনো রকম পাগলামি করে। কাজলের 1 বছর আগে বিপ্লবের সঙ্গে বিয়ে হয়েছিল। কাজল দেখতে ভীষণ পরিমাণে কালো ছিল, তাই তাকে তার শ্বশুরবাড়ির সকলেই কুৎসিত হিসেবে গণ্য করত। তার সঙ্গে তার পরিবারের সকলেই খুবই বাজে ব্যবহার করত। এমনকি কাজলের গায়ের রঙের জন্য তার বর বিপ্লবও তাকে পছন্দ করত না। একদিন সকালবেলা কাজল সকলের জন্য ব্রেকফাস্ট তৈরি করে সবাইকে খাবার পরিবেশন করে দেয়। কাজলের বর, শ্বশুর মশাই, শাশুড়ি মা, ননদ এবং দেওর সকলেই একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। মা, কালকে আমাদের কলেজে ফেয়ারওয়েল পার্টি আছে। আমার সব বন্ধুরা কালকে শাড়ি পরে যাবে। আমাকেও শাড়ি পরে যেতে বলেছে, কিন্তু আমি কি রঙের শাড়ি পরবো বুঝতে পারছি না জানো। তুই যে রঙের শাড়ি পরিস না কেন, তোকে দেখতে সেই বাদরের মতোই লাগবে। না না, বাদর নয়, তুই ভুল বললি ভাই। রিমিকে যে কোনো শাড়িতেই বাদরের সর্দার লাগবে, সর্দার। বাবা দেখেছো তো সকাল সকাল 2 ভাই মিলে কিভাবে আমার পেছনে লাগছে। আমি কিন্তু খাবো না, আমি এখান থেকে উঠে চলে যাব বলে দিলাম। আরে না না রিমি, খাবার ছেড়ে উঠতে নেই। তুমি একটা কাজ করো, তুমি তো দেখতে ভীষণ ফর্সা, তুমি একটা কালো রঙের শাড়ি পরো, তোমাকে দেখতে খুব ভালো লাগবে। কালো শাড়িতে দারুণ মানাবে কিন্তু। ইস ছি, মা দেখেছো বৌদি নিজে কালো, তাই জন্য আমাকেও কালো শাড়ি পরতে বলছে, যাতে আমাকে কালো শাড়ি পরে কালো বিড়ালের মতো দেখায়। আমি তোমার কাছ থেকে কোনো পরামর্শ চেয়েছি যে তুমি আমাকে পরামর্শ দিচ্ছ? আমার কালো রং একদমই পছন্দ নয়, ঠিক যেরকম তোমাকে আমার পছন্দ না। তোমার কালো রং সত্যিই পছন্দ নয়? তাহলে তুমি চোখে কাজল পরেছো কেন? আবার চোখে আইলাইনারও পরেছো, ওগুলো তো কালো রঙের। কালো কাজল, কালো আইলাইনার তোমাকে তো দেখতে বেশ সুন্দর করে দিয়েছে। সেরকমই কালো শাড়ি পরলে তুমি সুন্দরী দেখাবে। মা দেখেছো, একে এখান থেকে যেতে বলো, সকাল সকাল আমার মুডটা খারাপ করে দিচ্ছে একেবারে। আচ্ছা আচ্ছা রিমি, রাগ করো না, আমি চলে যাচ্ছি এখান থেকে। আমি তোমার জন্য চকলেট কেক বানিয়েছি, এই দেখো, কালো রঙের চকলেট কেক। তুমি এটা খাবে তো, নাকি কেকটা কালো বলে এটাও খাবে না? তো ভালো লাগে না, সকাল সকাল আমার মুডটা পুরোপুরি নষ্ট করে দিল। দেখো, এসব ঠেস মারা কথা কিন্তু আমার পছন্দ নয়। আমি কিচ্ছু খাবো না মা, আমি গেলাম। এই বলে রিমি কিছু না খেয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ে। কাজলের উপর তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে রেগে যায়। এই মেয়ে, তুমি বড্ড বার বেড়েছো তাই না? দেখতে তুমি কয়লার থেকেও কালো, তারপরেও তোমার এত অহংকার, এত জেদ কিসের? বিয়ের 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি একটা নাতি নাতনির মুখ দেখাতে পারলে না। সেই নিয়ে তোমার কোনো লজ্জা আছে? সব সময় শুধু ফটর ফটর কথা বলতে শিখেছো। আমার বাচ্চা না হলে আমি কি করব বলুন? আর তাছাড়া 1 বছরের মধ্যে সবার তো বাচ্চা হয় না,
অনেক মেয়েদের বাচ্চা হতে সময় লাগে, আমারও হয়তো কয়েক বছর পর বাচ্চা হবে। আর বাচ্চা হওয়া না হওয়া পুরোটাই তো উপরওয়ালার হাতে। তুমি কি ভাবছো আমি তোমার আশায় বছরের পর বছর পথ চেয়ে বসে থাকবো? কখনোই না। আমি তোমাকে আর 1 বছর সময় দেব। এই 1 বছরের মধ্যে যদি তুমি নাতি নাতনির মুখ দেখাতে না পেরেছো, তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বিদায় করে দেব। আর আমার বড় ছেলের আমি আবার একটা বিয়ে দেব, একদম সুন্দরী মেয়ের সঙ্গে, যে আমাকে সুন্দর ফুটফুটে বংশের প্রদীপ দেবে। ললিতা দেবীর কথা শুনে কাজলের মনে খুবই আঘাত লাগে, তাই সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। সেদিনের পর থেকে প্রায়শই কাজলকে একই বিষয় নিয়ে কথা শুনতে হতো। এরকম ভাবে বেশ কিছু মাস কেটে যায়। একদিন কাজল বিপ্লবকে বলে, বিপ্লব, অনেক দিন তো হয়ে গেল, এভাবে হবে না গো। আমার মনে হয় এবার আমাদের একটা ভালো ডাক্তার দেখানো উচিত। তুমি আমাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে চলো না, যদি ডাক্তারের চিকিৎসার ফলে আমি মা হতে পারি। না, কোনো দরকার নেই, আমি তোমাকে কোথাও নিয়ে যাব না। তোমার পেছনে আমার একটা টাকাও খরচ করার মতো কোনো ইচ্ছা নেই। এ তুমি কি বলছো বিপ্লব? এরকম করো না, আমি মা হতে চাই। তোমার মায়ের কটু কথা আমার আর সহ্য হচ্ছে না। আর তুমি কি বাবা হতে চাও না বলো? হ্যাঁ, আমি বাবা হতে চাই, কিন্তু তোমার মতো কালো কালো বাচ্চার বাবা হতে চাই না। একদিক থেকে তো ভালোই যে তুমি প্রেগনেন্ট হতে পারছো না। তুমি প্রেগনেন্ট হলে সেই তো কালো বাচ্চাটি জন্ম দেবে, তার থেকে বাচ্চা না হওয়াটাই ভালো। তাই আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব না। বিপ্লব, তুমি অন্তত এই কথাগুলো বলো না। তুমি দেখেছো তোমার মা কি বলেছে? 1 বছরের মধ্যে আমি বাচ্চা জন্ম দিতে না পারলে তোমাকে দ্বিতীয় বিয়ে দেবে। হ্যাঁ, ঠিকই তো বলেছে আমার মা। আর আমি তো সেই কারণেই চাইছি যাতে আমাদের বাচ্চা না হোক। তোমার মতো কালো বউয়ের সঙ্গে আমি আর থাকতে পারছি না। তোমার কালো মুখ দেখে থেকে তো আমার চারিদিকটা অন্ধকার হয়ে যায়। এই বলে বিপ্লব সেখান থেকে চলে যায়। কাজল ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। কাজল তার শাশুড়ি মায়ের কাছে গিয়েও তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু ললিতা দেবীও তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না। এরকম ভাবে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন হঠাৎ করে ললিতা দেবী বিপ্লবের সঙ্গে পিঙ্কি নামে একটি মেয়ের বিয়ে দিয়ে তাকে বাড়ির বৌমা করে নিয়ে আসে। এই দেখে কাজল খুবই কান্নাকাটি করতে থাকে। মা, আপনি তাহলে সত্যি সত্যি যেটা বলেছিলেন সেটা করেই দেখালেন। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে ভয় দেখানোর জন্য ওরকম বলতেন। ললিতা যা বলে সেটা ললিতা করে দেখায়। তোমাকে 1 বছর সময় দিয়েছিলাম, তুমি বাচ্চার জন্ম দিতে পারোনি। তোমাকে আমি বৌমা হিসেবে আর মানবো না। এই বাড়িতে থাকতে চাইলে তোমাকে চাকরের মতো থাকতে হবে। এই বাড়ির বড় বৌমা আজ থেকে শুধুমাত্র পিঙ্কি। আর পিঙ্কিকে আমি কথা দিচ্ছি, পিঙ্কি যেদিন আমাকে খুশির খবর শোনাবে সেদিন আমি আমার সম্পত্তির অর্ধেক অংশ এর নামে লিখে দেব। আপনি চিন্তা করবেন না মা, এই মুখ পুরি কালো বউ আপনাদের মনের আশা পূরণ করতে পারেনি, কিন্তু আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মনের আশা পূরণ করার চেষ্টা করব। আপনাদেরকে খুশি করানোর জন্যই তো আমি এই বাড়িতে এসেছি, কিন্তু আমার তো মনে হয় এই কাজল আপনাদের খুশি দেখতেই চায় না। না, এরকম ব্যাপার নেই। আমি চাই আমার পরিবারের সবাই খুশি থাকুক। আমি সবাইকে হাসি খুশি দেখতে চাই। আর সেই জন্যই তোমাকে এই বাড়িতে নিয়ে আসার পরেও আমি মুখ বুঝে সবটাই মেনে নিচ্ছি। না হলে আমার জায়গায় অন্য কেউ থাকলে অবশ্যই এটার প্রতিবাদ করত। এই বলে কাজল চোখে জল নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে কাজলের উপরে শুরু হয় অত্যাচার। তাকে তার পরিবারের সকলেই তাচ্ছিল্য করত, আর তাকে সবচেয়ে বেশি বিরক্ত করত পিঙ্কি। পিঙ্কি সবসময় তাকে নানান রকম কাজ দিয়ে তাকে কাজের মধ্যে ব্যস্ত রাখত। এরকম ভাবেই 1 মাস কেটে যায়। একদিন হঠাৎ করে পিঙ্কি তার পরিবারের সকলকে খুশির খবর শোনায়। দেখেছিস মুখপুরি, দেখ 2-3 বছরে তুই যেটা করতে পারিসনি সেটা আমার বৌমা 1 মাসে করে দেখালো। আমি আজকে খুব খুশি গো বৌমা। জানেন মা, আমি একটা সাধু বাবাকে আমার হাত দেখিয়েছি। সাধু বাবা বলেছে আমার পেটে পুত্র সন্তান আছে, মানে এই বাড়ির বংশের প্রদীপ। আর আপনি কি বলেছিলেন মনে আছে, যেদিন আমি আপনাকে খুশির খবর শোনাবো সেদিন আপনি আপনার সম্পত্তির অর্ধেক অংশ আমার নামে লিখে দেবেন। আর আপনি কিন্তু এটাও বলেছিলেন আমার নাম ললিতা, আমি যা বলি তাই করে দেখাই। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু বৌমা এত তাড়াহুড়ো কিসে? আগে আমার নাতির মুখটা দেখি। আচ্ছা ঠিক আছে, তার আগেই আমি যেটা বলেছিলাম সেটা করব। এতদিন পর আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি অনেক বড় করে তোমার স্বাদের অনুষ্ঠান করব, ভরি ভরি সোনা দিয়ে তোমাকে মুড়িয়ে দেব। আর সেদিনই আমার সম্পত্তির অর্ধেক অংশ আমি তোমার নামে করে দেব। এই শুনে পিঙ্কি খুবই খুশি হয়।
কিন্তু পিঙ্কির কথাগুলো কাজলের একটুও ভালো লাগেনি। তার পিঙ্কিকে নিয়ে মনে মনে খুবই সন্দেহ হয়। সে ভাবে পিঙ্কি বোধহয় খুবই লোভী একটি মেয়ে। কি রে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? আমি প্রেগনেন্ট। আজ থেকে আমি আমার ঘরের বাইরে একটা পাও ফেলবো না। আর আজকে থেকে আমাকে রাজরানীর মতো করে সেবা করতে হবে। আমি যখন যেটা চাইবো সেটা মুহূর্তের মধ্যেই যেন আমার ঘরে চলে আসে। ঠিক আছে পিঙ্কি, তুমি যা বলবে আমি তাই করব। আর তুমি প্রেগনেন্ট হয়েছো শুনে আমারও খুব ভালো লাগলো। বিপ্লব এবার বাবা হতে পারবে। না, কোনো দরকার নেই। আমার বৌমার ধারে কাছেও তুমি ঘেঁষবে না। তোমার মনে কি আছে আমি ভালো করেই জানি। তুমি নিজে তো কখনো মা হতে পারবে না, তাই তুমি আমার বৌমারও ক্ষতি করার চেষ্টা করবে। বৌমা, তোমার যা প্রয়োজন তুমি আমাকে বলবে। আমি নিজের হাতে তোমার সেবা যত্ন করব। তুমি এই মুখপুরীর থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে। ললিতা দেবীর মুখে এরকম কথা শুনে কাজলের মন খুবই খারাপ হয়ে যায়। তাই সে আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। সেদিন থেকে ললিতা দেবী পিঙ্কির খুবই খেয়াল রাখতে শুরু করে। তাকে সবসময় নানান রকমের খাবার রান্না করে খাওয়ায়। পিঙ্কির খুবই আদর যত্ন হতে থাকে। এরকম ভাবেই 6 মাস কেটে যায়। একদিন ললিতা দেবী অনেকগুলো ফল কেটে পিঙ্কির কাছে নিয়ে আসে। বৌমা, এই ফলগুলো সব কিন্তু খেয়ে শেষ করতে হবে। এই নাও, এই সময় ফল খাওয়া বাচ্চার পক্ষে খুবই উপকারী। আমার কিন্তু স্বাস্থ্যবান নাতি চাই। নাও নাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও এগুলো। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি, দাঁড়ান। পিঙ্কিকে দেখে মনে হচ্ছিল যেন তার ফলগুলো খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তবুও সে জোর করে ফলগুলো খেয়ে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। পিঙ্কি তার ঘরে গিয়ে তার শাড়ির ভেতর থেকে একটা বালিশ বের করে। দূর বাবা, আর ভালো লাগে না। প্রেগনেন্ট। আমার মাথাটা এবার খারাপ হয়ে যাচ্ছে। এই পচা গরমের মধ্যে এত মোটা বালিশ কি পেটের মধ্যে রাখা যায়? তার উপরে এই বুড়িটা সবসময় আমাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলছে। একবার শুধু আমার স্বাদের অনুষ্ঠানটা হয়ে যাক। প্রপার্টির 50% আর দামি দামি শাড়ি গহনা পেয়ে গেলে আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। জানালা দিয়ে পিঙ্কির সব কথাই কাজল শুনতে পায়। কাজল পিঙ্কির আসল রূপ জানতে পেরে ভীষণ পরিমাণে অবাক হয়। তার মানে পিঙ্কি আমাদের সবাইকে ঠকাচ্ছে? না না, আমাকে কিছু একটা করতেই হবে। ঠিক তখনই আবার পিঙ্কির ফোনে তার বয়ফ্রেন্ড চিত্তরঞ্জনের কল আসে। তুমি চিন্তা করছো কেন ডার্লিং? আর মাত্র 1 মাস। 1 মাস পর আমরা দুজনে এক হয়ে যাব। এই বাড়িতে আসার আমার তো একটাই উদ্দেশ্য ছিল, বড়লোক হবার। তুমি ভাবলে কি করে আমি চেঞ্জ হয়ে যাব? আমি তোমাকে ভালোবাসতাম আর তোমাকেই ভালোবাসি। পরের দিন সকালবেলা পিঙ্কি ভীষণ জোরে জোরে চেঁচিয়ে তার পরিবারের সকলকে এক জায়গায় করে। মা, আপনি ঠিকই বলেছিলেন। এই মুখপুরিটা আমার বাচ্চার ক্ষতি করার চেষ্টা করবে। এই দেখুন, বাচ্চা নষ্ট করার ওষুধ। কাজল আমাকে এই ওষুধটা খেতে বলছিল। কালকে রাতে কাজল আমাকে এই ওষুধটা খেতে বলেছে। পিঙ্কির কথা শুনে কাজলের উপর তার পরিবারের সকলেই ভীষণ পরিমাণে রেগে যায়। আর কত মিথ্যা কথা বলবে তুমি পিঙ্কি? তুমি কি ভেবেছো এই নাটকটা করে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তোমার পেটে তো কোনো বাচ্চাই নেই। আমি তাহলে তোমার বাচ্চার ক্ষতি করার চেষ্টা করব কিভাবে? এই দেখো, তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো। আসল সত্যিটা তোমরা সবাই জেনে যাবে। আসলে আগের দিন পিঙ্কি এবং তার বয়ফ্রেন্ডের সঙ্গে বলা সমস্ত কথাগুলো ভিডিও রেকর্ড করে নিয়েছিল। পিঙ্কির আসল রূপ সকলের সামনে চলে আসায় তারা তাকে পুলিশের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। বাড়ির সকলে হাত জোড় করে কাজলের কাছে ক্ষমাও চায়। কাজলকে তার শাশুড়ি মা একটা খুবই ভালো ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের সুচিকিৎসার ফলে 1 বছরের মধ্যে কাজল গর্ভবতী হয়। 9 মাস পর কাজল খুবই সুন্দর দেখতে একটা ছেলের জন্ম দেয়। এভাবেই সবাই হাসি খুশি জীবনযাপন করতে থাকে।